আপনি হচ্ছে আপনার বয়সের চেয়ে অনেক ছোট একটা ছেলেকে বিয়ে করেছেন, এটা তো আপনি অন্যায় করেছেন বলে অনেকে। অন্যায় করব কেন? যে আপুর অনেক টাকা দেখে আপনি বিয়ে করেছেন বলে। আপুর অনেক টাকা দেখে তো আমি বিয়ে করিনি, আপুকে দেখে বিয়ে করছি। আমাকে দেখেও নাই। ধর্মীয় ব্যাপারে আসলে তো সবকিছুই হারাম। আমাদের অনেক কিছুই হারাম কাজ আমরা করতেছি। ওর সাথে যে মধুর সম্পর্কে আমি আছি, এইরকম সম্পর্কে কারোর সাথে ছিলাম না কখনোই না। কেমন করে বলি তোরে কত ভালোবাসি। লায়লা আপুর সাথে আপনার শুরু দিকের গল্পটা আমরা শুনতে চাই। লালার সাথে হ্যাঁ, পরিচয়টা কিভাবে, প্রণয়টা কিভাবে, এই শুরুর দিকে। আচ্ছা, ওর সাথে পরিচয় হয়েছে আমার 2021 সালে, তাই না? 2021 সালে ওর সাথে আমার পরিচয়, যেটা হচ্ছে আমি লাইভ করতাম লাইফিতে, প্রতিদিনই লাইভ করতাম, কারণ ওইটা একটা অপশন ছিল স্যালারির। আমার ওইখানে এক মাস একটা রেগুলার মেইনটেইন করে লাইভ করলে একটা স্যালারি আসে। অনেকের অনেক রকম স্যালারি, যে যেরকম পারফরমেন্স করবে লাইভে, যতটা দক্ষ হবে লাইভ করতে বা রিসিভিং এ, ততটা বেশি স্যালারি পাবে। তো ওইরকম ভাবে আমি ওইখানে একটা কাজ করতাম, যে আমি প্রতিদিন লাইভ করতাম, আর প্রতিদিন লাইলা আসতো আমার লাইভে এসে। অলওয়েজ এত কমেন্টস করতে আমি পড়ি আর না পড়ি অলওয়েজ করতে থাকতো। ওয়েল উইশার, ভালো ভালো এত সুন্দর সুন্দর কমেন্টস, আমাকে কি করলে ভালো লাগবে, কি করলে ভালো হবে, এগুলো বলতেই থাকতো অলওয়েজ। আমার কিং, আমার এটা ও তখন থেকেই বলে। এই যে ওয়েল উইশার ছিল আর কি, অর্থাৎ আপনাকে অনেক কমেন্টস করতো। হ্যাঁ, তখন আমার চোখে পড়ে গেল। তারপর চোখে পড়ার পর ওর অ্যাকাউন্টে গেলাম, ওর ভিডিওগুলো দেখলাম। ও তখন ওরকম ভিডিও করে না, জাস্ট ওর কিছু পাপ্পিস ছিল যারা ডগি, ওইগুলার ভিডিও শর্টস করে আপলোড করছে, বা ও এমনিতেই ছবি তুলে আমার সাথে ডুয়েট করতো, অনেক বেশি ডুয়েট করতো। ও সিঙ্গেল ভিডিও করতো না, যাই করতো ডুয়েট করতো। আমি একটা ভিডিও করছি, ওটার পাশে ডুয়েট ভিডিও করে ওটা আপলোড করতো। তো ওটা দেখার পর আমার ওর প্রতি একটু আকর্ষণ হয়, দেখলাম। তারপর ওর সাথে কথা বললাম। তো আস্তে আস্তে কি করলো, আমার যখন ও জানতে পারলো আমার পাপিস অনেক পছন্দ, তখন একটা আমার পাপিস পাঠিয়ে দিয়েছে গিফট, যে তোমার জন্য গিফট পাঠালাম মামুন, দেখো। আর ওর ড্রাইভার দিয়ে পাঠিয়েছে, ছোট্ট একটা বেবি পাঠিয়েছে, লাসা ব্রিডের একটা ডগ পাঠিয়েছিল ফার্স্ট টাইম। তো ওইটাকে আমি এখনো পালি, এখনো আছে আমাদের বাসায়। ওইটা আমার একটা বাচ্চার মতন আমি পালি। আমি আমাকে আমার সন্তান বলি, আমার মা ওইটা আমার সন্তানই বলে। ওইটাকে এত এত সুন্দরভাবে পালি আমরা। এন্ড ওইখান থেকে ওর সাথে আমার সম্পর্কটা গ্রো আপ হয়, এন্ড আস্তে আস্তে ওর সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ হয়। কিন্তু আপনি কি কখনো ভাবেননি যে হচ্ছে আমাদের সমাজে যে রীতিনীতি, যে হচ্ছে এইজের একটা বিষয়, এটা কি ভেবেছিলেন তখন? না, এটা তো আমি তখন ভাবিনি এরকম ভাবে, যে বয়সটা নিয়ে এত বড় একটা ইস্যু হইতে পারে, ব্যাপার স্যাপার হইতে পারে। কারণ ভালোবাসায় তো বয়স বলে কিছু হয় না। আপনি কাকে ভালোবাসেন, কখন ভালোবাসেন, এটা তো কেউ বলতে পারে না, হুট করে হয়ে যায় এটা। তাহলে প্রেম অন্ধ, এটা সত্যি? অবশ্যই। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে চাই, প্রণয়টা কিভাবে হলো, আপনাদের বিয়ের গল্পটা একটু শুনতে চাই। আমাদের বিয়ের গল্পটা, আমাদের বিয়ে হয়েছে কিনা হয় না, এইটাও আজ পর্যন্ত আমরা রিভিল করেই নাই, বলি নাই। অনেকে বলতেছে আমরা বিয়ে করে ফেলছি, তাদেরকে বলি যে জানি না হয় না, হয়েছে কিনা হয় না। অনেকে বলছে হয় নাই, সেটাও বলি জানি না হয়েছে হয় নাই। এতটুকু কনফার্ম করে দিই সবাইকে যে আমরা একটা রিলেশনে আছি, ভালো রিলেশন, যেটা ওকে আমি আমার মন থেকে ভালোবাসি, ও আমাকে ওর মন থেকে ভালোবাসে। না, কিন্তু সামাজিক যে বিষয়গুলো থাকে, বিশেষ করে হচ্ছে আমাদের মুসলিম সমাজে, আপনিও ধর্মীয় রীতিনীতিতে বিশ্বাস করেন, তাহলে কি হচ্ছে এইটা আমরা কি বলবো? আর ধর্মীয় ব্যাপারে আসলে তো সবকিছুই হারাম। আমাদের অনেক কিছুই হারাম কাজ আমরা করতেছি। এখন ওই দিকে না যাই, আমি অত বড় দিকে ধর্মীয় ব্যাপারে না যাওয়াই ভালো। আসলে এই ভিডিও করা, কন্টেন্ট করা বা এইগুলাই তো হারাম, এগুলো তো হালাল না আমাদের ধর্মের দিক থেকে। তারপরে তো আমরা করতেছি আমাদের জীবিক নির্বাহের জন্য, আমাদের সংসার চলতেছে এটা দিয়ে। এখন কিছু করার নেই, কাজ আল্লাহ তাআলা আমার রিজিক এইটাই রাখছে, এইটা করেই চলতেছে। আমার ওর সাথে কন্টেন্ট করি, এখন এটা করি, আমার সংসার চলে। এতে যদি কেউ মন খারাপ করে, তাতে কিছু করার নেই। লায়লা আপুর কাছে জানতে চাই যে প্রথম মামুন ভাইকে যখন আপনার পছন্দ হলো, বা শুরুটা কোথায় আর কি, শুরুর দিকের গল্পটা? শুরুটা ওইটাই যে তখন করোনার টাইম ছিল, এবং বেশিরভাগ সব মানুষই তখন লকডাউনের ভিতরে বাসায় থাকতো। তো ওই মুহূর্তে বড় একটা এন্টারটেইনমেন্ট ছিল সোশ্যাল মিডিয়া। তো আমার তখন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলো ছিল না। আমার মায়ের ওই ফেসবুক থেকে আমি মামুনের একটা ভিডিও দেখেছিলাম। তখন খুব একটা বড় একটা ইনসিডেন্ট হয়েছিল মামুনের সাথে। তো ওই ইনসিডেন্ট থেকেই তখন আমার মনে না খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসছিল প্রথমে। কি ছেলেটা কেমন দেখতে, কেমন হয়ে গেল, মানে কি ধরনের ঘটনা ঘটায় ফেললো এর মধ্যে করোনার ভিতরে। এইটা থেকেই তখন যখন সোশ্যাল মিডিয়াতে কি হয়, আপনি একটা জিনিস যখন কিছুক্ষণ দেখেন, ওই টপিকটাই বারে বারে আপনার কাছে আসতে থাকে। ফেসবুকে দেখবেন যে আপনি কোনো ভিডিও 2-3 সেকেন্ড দেখলে আপনার কাছে ওই রিলেটেড ভিডিও আসতে থাকে। ওই ভিডিওটা যখন আমি দেখলাম, তো তখন আমার কাছে প্রায়
মামুন রিলেটেড ভিডিওগুলো আসতে থাকতো। তো তখন থেকে দেখলাম যে না, যে সে ওর একটু হিস্ট্রি জানার চেষ্টা করলাম, দেখলাম যে বাচ্চারা অনেক স্ট্রাগল করছে, কিন্তু এর মধ্যেও সুন্দর সুন্দর নাচের গানের সুন্দর সুন্দর ভিডিও করছে। ওর লাইভ গুলো দেখলাম, লাইকিতে দেখলাম, লাইকি অ্যাপ তো চিনতামই না, ওর কাছে জানার পর ডাউনলোড করলাম, লাইকি অ্যাপ দেখলাম। টিকটক অল্প ছিল তখন, টিকটকে সে খুব একটা ইয়ে ছিল না, ফেসবুকেও সে খুব একটা মানে অ্যাক্টিভ ছিল না। ওকে নিয়ে মানুষ কন্টেন্ট বানিয়েছে, কিন্তু সে তখন ওই মুহূর্তে ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ ছিল না, টিকটকে অল্প ছিল, লাইকিতে খুব বেশি ছিল, আর ইনস্টাগ্রামে সে লাইভ করতো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও মানে খোলা ছিল, কখনো যাই নাই, ওর জন্য খুলে খুলে দেখলাম যে তখন ভালোই লাগতো ওকে, যে একটা হচ্ছে যে পার্সোনালি ভালো লাগতো যে এত ছোট একটা বয়সে সে এত বড় স্ট্রাগল করছে। ওর স্ট্রাগলের গল্প তো আসলে কারোই অজানা না, এত ছোট বয়সে এত স্ট্রাগল করছে, তো পুরো জিনিসটাই আমি চিন্তা করলাম। মানে ওই মোমেন্টে আসলে লকডাউনের মোমেন্টে মানুষের মাথায় অনেক কিছু আসে, আমি তখন ওকে নিয়ে স্টাডি করলাম। ভালো লাগলো যে সে পারফর্ম করছে, সেটা ভালো লাগলো, সে ভিডিওগুলো বানাচ্ছে, বিনোদন দিচ্ছে আর কি। তো এইভাবেই মনে হলো যে দেখি, তো আমি রেগুলার দর্শক হয়ে গেলাম। এই গল্পের মাঝে যে হচ্ছে লাইফের গল্পের সাথে তার সাথে জড়িয়ে যাওয়া, মানে এটা তো ছিল হচ্ছে মানে শুরুর দিকের, তারপরে ফ্যান হিসেবে ছিল, সেখান থেকে যে তার সাথে গাঁটছড়া বাঁধা, তার সাথে সম্পর্ক জড়িয়ে যাওয়া, এটা একটু যদি বলেন। এটা অনেক পরের ঘটনা। এটা প্রথম দিকে যেটা হয়েছে যে আমি অ্যাজ এ ফ্যান, এবং আমার মনে হয়েছে যে ওকে আমি যদি আমার ক্ষুদ্র জীবনে একটা মানুষকে হলেও যদি আমি মানসিকভাবে বা কোনোভাবে সাপোর্ট করলে সে যদি তার লাইফে ভালো কিছু করতে পারে, তাহলে আমি ভালো ফিল করবো। মানে আমার ভালো ফিল করাটা তখন আমার মনে হচ্ছে, তারপরে মনে হচ্ছে ও ভালো ফিল করলে তো আরো ভালো ব্যাপার। তো তখন যেটা হয়েছে যে তখন ওর সাথে আমার দেখা হয়নি। মানে আজকে যদি শাকিব খান ভাই আমাদের একটা কমেন্ট দেখে আমাদের যেরকম ফিল হবে, আমার কাছে এরকমই লাগছে, কারণ ও একটা ওই ধরনের একটা ভাইব ক্রিয়েট করে রেখেছে। কারণ আপনার লাইফে তো সেই শাকিব খান, আমার লাইফে সেই শাকিব খান। তো তার অনেক তখনকার এটা 18-19 থেকে শুরু করে আপনার 21 পর্যন্ত আমি একটা ট্রেন্ড ছিল, টিকটক লাইকি বলতে আমি একটা ট্রেন্ড ছিল। এখনো আলহামদুলিল্লাহ যতটুকু আছি আলহামদুলিল্লাহ, মানে এখনো সোশ্যাল মিডিয়ার ওই প্ল্যাটফর্মটাতে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে শুরুর দিকে, মানে আপনার টিকটক শুরুর দিকে প্রথম দিকে কিভাবে শুরু করেছিলেন আর কি? প্রথম দিকে তো এমনি মেয়েদের সাথে ডুয়েট করতাম, তখন তো নতুন ইউজার, হ্যাঁ ছেলে মানুষ যেহেতু একটা ভোকাল থাকে না, মেয়ের ভোকালটা মেয়ে বলতেছে, ছেলের ভোকালটা খালি পড়ে থাকে, তো ডুয়েট করে ওইটা শূন্যস্থান পূরণ করতাম। তো ভিডিও গুলো করতাম, কেউ দেখতো না, কি দেখবে ভাই, তুমি একটা মেয়ের সাথে ভিডিও ডুয়েট করতেছে, এটা তো নর্মাল জিনিস, এটা তোমার চাহিদা পূরণ করতেছে, তা আমার চাহিদা পূরণ করতেছে না, দর্শকের চাহিদা পূরণ করতেছে না। দর্শকের চাহিদা পূরণ করতে হবে কিভাবে? দর্শককে বিনোদন দিয়ে। দর্শকদের চাহিদা একটা বিনোদন, তারা ডান্স দেখতে চায়, কমেডি কিছু দেখতে চায়, অ্যাকশন টাইপের কিছু দেখতে চায়, এগুলো তো দেখলে তারা বিনোদন পায়। সো তখন চিন্তা ভাবনা করলাম যে আমি কি করতে পারি, কি করলে ওনারা আমার ভিডিওটা দেখবে, কি করলে আমার ভিডিওটা লাইক আসবে, ভিউ আসবে। সো তখন আমার একটা প্রতিভা যেটা ছিল ডান্স, এখনো যেটা আছে, ছোটবেলা থেকে আমি ডান্স করতে পছন্দ করি, এন্ড আমি ডান্সকে খুব ভালোবাসি, আমার রক্তে মিশে আছে নাচ। সো আমি ডান্সের ভিডিও আপলোড করা শুরু করলাম। ডান্সের ভিডিও যখন আপলোড করলাম, পরের দিন দেখি আমার 9 লাখ ভিউ একটা ভিডিও, সেটা আপনার প্রথম ভিডিও আমার ডান্সের। তারপর যে একটা ইন্সপিরেশন পেয়েছি, তারপর আর পিছনে তাকাই নেই, যত ডান্সের ভিডিও আছে সব ছাড়া শুরু করছি। তার মানে প্রত্যেক মানুষের যেটা হচ্ছে সবচেয়ে ইউনিক যে জিনিসটা, সেটা খুঁজে বের করতে হবে, নিজের মানে আপনাকে খুঁজে বের করতে কতদিন লাগছে? আমার সময় লাগে না, আমার তো আসলে ছোটবেলা থেকে আমি যখন একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান, বার্থডে অনুষ্ঠান, যেখানে গান বাজতো, আমার তালে তালে হাত পা নাচতো। তো তখন আমি বড় ভাইরা যারা ডান্স করতো তাদেরকে দেখে আমি শিখতাম, দেখে শিখতাম যে সে কিভাবে ডান্স করতেছে, দেখে বাসায় যে একা একা প্র্যাকটিস করতাম, ছোটবেলা ছিলাম তো। একটা জিনিস হয় না, মানুষের মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমরা সবাই, অনেকে তো এই যে স্ট্রাগল করাটা, সেই দিনের কথা আর আজকের দিনের কথা মনে পড়লে নিজের জায়গাতে ফিরে যাওয়া, মানে ফিরে যাওয়ার যে একটা গল্প আর কি, মানুষের কিছু স্মৃতিচারণ করার সময় কখনোই চাবো না ফিরে যেতে পিছনের জায়গাটা, কারণ অনেক কষ্টের ছিল, অনেক স্ট্রাগলের ছিল, লাইফের এক একটা দিন অনেক যুদ্ধের ছিল। জীবনে এমন কারোর কাছ থেকে কষ্ট পেয়েছেন যে কষ্ট হচ্ছে আপনাকে আজকে আসার পরে মনে হয় যে হ্যাঁ ওই কষ্ট দিয়েছে বলে আমি এত দূরে গিয়েছি? না, এমন কিছু হয় না লাইফে, ওইগুলো আমার কাছে কেমন জানি অ্যাক্টিং মনে হয়, ওভার অ্যাক্টিং মনে হয়, যে একটা মেয়ে একটা ছেলেকে কষ্ট দিল, জীবনটা তেজনাস করে দিল, তারপর সে উঠে দাঁড়ালো, এগুলো আমার কাছে অ্যাক্টিং মনে হয়, ওভার অ্যাক্টিং। কারণ লাইফে একটা মেয়ের জন্য পরিবর্তন কেন আনবেন আপনি? আপনি আমার নিজের জন্য পরিবর্তন আনেন, আপনার ফ্যামিলির জন্য পরিবর্তন আনেন।
লায়লাপুর আগে হচ্ছে কারোর সাথে প্রেমে পড়েছিলেন? আসলে ওর সাথে যে মধুর সম্পর্কে আমি আছি, এইরকম সম্পর্কে কারোর সাথে ছিলাম না, কখনোই না। লাইফে এসে প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব যদি করতে দেই তাহলে সবচেয়ে বড় প্রাপ্তি কোনটা? তুমি বলো তো। এটা তো তোমাকে এটা তো আপনার মানে প্রাপ্তির কথা, আপুরটা তো শুনবো আমরা। আমার জীবনে আমি আমার বাবা মার মুখে হাসি ফুটাইতে পারছি, এটাই অনেক কিছু, আর কিছু না। মাঝে মাঝে আপনাদের নিয়ে বিভিন্ন ধরনের কথা হয়, তখন কি মনে হয় নিজেদেরকে এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন না এগুলো হচ্ছে ব্যাকএন্ডের কথা? অবভিয়াসলি আমরা চাবো না যে আমরা নেগেটিভ ভাবে ভাইরাল হই বা আমাদেরকে নিয়ে মানুষ কন্ট্রোভার্সি করুক, আমাদেরকে বুলি করে কথা বলুক, এগুলো আমরা অবশ্যই চাই না। সো যেটা হয় আর কি, ওর আর আমার যে এইজ গ্যাপটা, এইটা নিয়ে মানুষ অনেক সমালোচনা করে, অনেক বেশি বুলি করে এটা নিয়ে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করি যে সবাই এক না, সবাই সুগার মামি সুগার ড্যাডি খুঁজে না, কেউ একটু অন্তর থেকে ভালোবাসে, অন্তরস্থল থেকে হয়ে যায়, এটা আর কি সবার ক্ষেত্রে এক না। আমাদেরটা একটু পজিটিভলি দেখেন আপনারা, নেগেটিভলি দেখেন না। আচ্ছা, আরেকটা বিষয় চলে আসলো, আপনাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগে, তাহলে হচ্ছে ভবিষ্যতে আর কি ইন ফিউচারকে নায়ক রোল করার বা এরকম কোনো মুভিতে বা জি সিনেমা? জি অবশ্যই, যেহেতু ভিডিওর জগতে আছি, তো আমি তো চাবোই একটু শীর্ষে দেখতে নিজেকে। আমি চাই আমাদের মেগা স্টার সাকিব খানের মতন আমি হই আর কি। আমি শিশু শিল্পী হইতে চাই না, আমি চাই একটা ড্যাশিং স্টার হই। এমনি পছন্দের হিরোকে? আমাদের বাংলাদেশের সাকিব খান, আলু অর্জুন আছে আমাদের সাউথের, ইন্ডিয়াতে আলু অর্জুনকে খুব ফলো করি, ওর অ্যাকশন গুলো জোস। আপনার কাছে আসি, আসলে ব্যাপার হচ্ছে যে অনেক সময় হয় কি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের নিয়ে অনেক ধরনের কথা হয়, তো এই যে কথা হয় কখনো আপনাকে মনে হয় যে হচ্ছে আপনি ভুল করেছেন কিংবা মামুন ভাই কোনো একটা দোষ করেছে, এমন এগুলোকে কিভাবে দেখেন আপনি? স্বাভাবিকলি নেই, নর্মালি নেই আর কি, কারণ প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ দুটো সাইডই থাকবে। এটাই নর্মাল যে সবাই প্রথমে খারাপ দিকগুলোই দেখবে, যারা বলতে চায় তারা সবসময় প্রথমে বলতে চাচ্ছে এটা খারাপ, ভালো না হলেও খারাপ। আচ্ছা, এই সুগার ড্যাডি সুগার মম এই কথাটা যদি আপনাকে যদি প্রশ্ন করি তাহলে এটাকে আপনি কিভাবে দেখেন আর কি? এটাকে আমি কোনোভাবেই দেখি না। আমাদের আসলে কি এই টপিকটা বাইরের দেশ থেকে এসেছে প্রবাবলি, এটা বাইরের দেশের কি সিচুয়েশন আমার জানা নাই, কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে আমি যে সামাজিক অবস্থানে আছি এই ধরনের ওয়ার্ডটা বাইরে থেকে নিয়ে এসেছি, বাট এই ধরনের কিন্তু অনেকেই হয়। মানে আপনি যখন বিয়ে করবেন আপনি একটা সচ্ছল ফ্যামিলিতেই বিয়ে করবেন, বা আপনি যখন রিলেশন করবেন ইভেন যদি চিন্তা ভাবনা করে করেন তাহলে অবশ্যই একটু ব্যাকগ্রাউন্ড দেখেই করবেন। কখনো আপনি দেখবেন না যে আপনি একটা গরিব বা টাকা পয়সাওয়ালা ছেলের কাছে আপনার বোনকে বিয়ে দিবেন বা মেয়েকে বিয়ে দিবেন, সবসময় দেখবেন যে ফ্যামিলি সচ্ছল কিনা, টাকা পয়সা মোটামুটি আছে কিনা, তো এটাই। আর বয়সে বড় মহিলা বা পুরুষকে বিয়ে করা কিন্তু অনেক আগে থেকেই হয়ে এসেছে। এখন যেহেতু আমরা ওই যে আছে না যে আমরা একটু টপিকের পিছনে দৌড়াই, তো এখন আর কি আমরা ওই একটা টপিক পিক করেছি যে আমরা এখন এটার পিছনেই দৌড়াবো, অনেক আগে থেকেই। মামুন ভাইয়ের তখন সামাজিক একটা অবস্থানের জায়গা থেকে আপনার কি মনে হয়েছে যে মামুন ভাই ছেলেটার ভিতরে অনেক পটেনশিয়াল ক্ষমতা আছে, অনেক কিছু করতে পারে, একে যদি চুজ করে হচ্ছে আমি যদি তাকে প্রতিষ্ঠিত করতে পারবো, এরকম ভাবনা ছিল? আমার ভাবনা মানে আমাদের সাথে রিলেশন হওয়ার আগে ঠিক এই ধরনের ছিল না। আমার তখন ছিল যে ওকে যদি আমি একটু সাপোর্ট দিই, মানসিক ভাবে বলেন বা অন্য সামাজিক ভাবে যদি সাপোর্ট দিই তাহলে ও হয়তো ভালো করতে পারবে অনেক কিছু। যখন রিলেশন হয় তখন তো আপনি চাবেন আপনার লাইফ পার্টনার তো ভালো করুক, তখন যতভাবে বেটার বেস্ট হোক, ওকে আমি সবার চেয়ে ভালো জায়গায় দেখতে চাবো, তখন যতটাই সাপোর্ট দরকার ততটাই দেওয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলে আর কি যে হচ্ছে মামুন ভাইকে আপনি বিয়ে করেছেন কেন, এটার উত্তর আপনি কে দিবেন? প্রথমত আমরা বিয়ে করেছি এই টপিকটা আমরা এখনো ডিক্লেয়ার করতে চাচ্ছি না, এটা আমরা একটা ভালো একটা মোমেন্টের জন্য রেখে দিতে চাচ্ছি। বাট মামুন ওয়াই মামুন সেটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবো যে একজন মানুষ হিসেবে ও খুব ভালো একজন মানুষ। যারা ওর চেহারা দেখেই জাজ করে ফেলছেন তাদেরকে আমি বলতে চাই তার সাথে আপনি যদি 5টা মিনিট টাইম স্পেন্ড করেন তাহলে বুঝতে পারবেন যে ওর মধ্যে মানবিক গুণাবলীগুলো অনেক। মামুন ভাই কিন্তু দেখতে সুন্দর, তাহলে আপনি কি দেখে চুজ করেননি তাকে? দেখে তো চুজ করেছি। প্রথমে তো মানুষ তো প্রথম জিনিস যখন আপনি ইভেন কিনতেও যান তখন আপনি দেখবেন যে আপনি ভালো আপেলটাই নেবেন। তো ডেফিনেটলি চেহারা তো একটা বড় ব্যাপার, আল্লাহ প্রদত্ত হলেও চেহারা ছাড়াও যেটা হচ্ছে সে একটা গুড সোল। কিন্তু মামুন ভাই চেহারা কিন্তু আপেলের মতো।
আপেল। ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলি, এমন কি পরিকল্পনার ছকে এগোচ্ছেন আর কি? অনেকগুলো পরিকল্পনা করে রাখছি, যেমন যেহেতু ইন্ডাস্ট্রিতে আছি বললামই বড় পর্দায় আসতে চাই। যা চান্স পেলে সুযোগ পেলে অবশ্যই আমার মধ্যে ওরকম প্রতিভা আছে যে খুঁজে নিবে আমাকে, যে আমাকে খুঁজে এই প্রতিভাটা বের করবে আমার ভিতর থেকে ভালোভাবে, যেটা করে একজন ডিরেক্টর অথবা প্রডিউসার যে কোনো একজন ভালো মানুষের হাতে করব ইনশাল্লাহ, এরকম আশ্বাস আছে। আর হচ্ছে কিছু বিজনেস নিয়ে আগানোর প্ল্যানিং করতেছি আমরা, কিছু বিজনেস স্টার্ট করব, যেটা স্টার্ট করলে অবশ্যই আমরা অনলাইনে পাবলিশ করব, অনলাইনে সব থাকবে, ভার্চুয়াল কি বলে ফিজিক্যালিও সব থাকবে। আপনার অনেকগুলো গুণ আছে, যেমন আপনি নাচতে পারেন। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে হচ্ছে আমাদের নায়করা অনেকেই নাচে খুব ভালো, তবে এই সংখ্যাটা খুব বেশি না। হ্যাঁ, অনেকে ভালোভাবে নাচতে পারে না। হ্যাঁ, তো এই জায়গায় আপনার এখন কি কি ল্যাকিংস আছে যেগুলো আপনি ওভারকাম করলে মোটামুটি মনে করেন, আপনি নিজে মনে করেন? আমার একটা নায়ক হিসেবে ল্যাগিং অনেক কিছুই আছে, যেমন ধরেন অনেক কথাই আমি গুছায় বলতে পারি না, অনেক কিছু বলতে চাই যেটা আমার মনে এসে আটকায় যায়, আমি প্রকাশ করতে চাই কিন্তু গুছায় বের করতে পারি না কথাটা, যে আমি আপনাকে বুঝাবো এটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন্স, প্রপার একটা গ্রুমিং হলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে, যে কিভাবে ডায়লগ ডেলিভারি দিচ্ছি আমি, কিভাবে কি হচ্ছে, ম্যাচুরিটির ব্যাপার আছে ওই জিনিসটা। তো কখনোই নিজেকে পারফেক্ট বলবো না, অবশ্যই কোনো না কোনো খুঁত তো আছে, নিজেকে পারফেক্ট করে তৈরি করে নিতে হবে নিজেকে। নায়ক হলে বিপরীতে কোন নায়িকা কাজ করতে চান? এখন আমার জেনারেশনে যে নায়িকা থাকবে, আমার প্রোডিউসার যে নায়িকাকে সিলেক্ট করবে। আপনার টার্গেট, আপনার জেনারেশন তো আপনিও চেনেন আর কি, তাহলে আমার জেনারেশন আমি এখন পর্যন্ত আমার বয়সী কোনো নায়িকা দেখতেছি না, সবাই আমার সিনিয়র। গুগলির সাথে না কাজ করো? আচ্ছা, আপনার এখন অবশ্য বয়স কত চলছে? গুগলি আপুর সাথেও করা যায়, কারণ উনি তো হ্যাঁ। দেখতে ছোটখাটো। ছোটখাটো। আপনি অনেক ভালো আচ্ছা, করছেন। আরেকটা বিষয় আছে, আমরা আপনি আপুকে হচ্ছে এমন কোন নামে ডাকেন আর কি, যেমন বাসায় অনেক রকম আল্লাদি করে ডাকা হয় না, কি নামে ডাকেন আপুকে? ওরে অনেকগুলো নামে ডাকা হয়, হ্যাঁ বলেন। বুটু, গুলু, বুতু, এগুলো বলে ডাকা হয়। রেগে গেলে কি নামে ডাকেন? না, রেগে গেলে ডাকি না, কথাই বলি না, তখন বকাঝকা দিয়ে বের হয়ে যায়। আচ্ছা, বিপরীত আর কি, আপনি কি নামে ওকে ডাকেন? বাবু বলে ডাকি, হুম। ওইটাই আদর। এছাড়া আর কি? এইটাই। এটাই বলে সবসময়। তো ছোট বলে বাবু বলে ডাকেন না হচ্ছে ওর বাসায় ওকে বাবু বলেই ডাকে, ওর আম্মু আব্বুও বাবু বলেই ডাকে, ছোট বাসায় সবচেয়ে ছোট। আমার ভাই বোন বাকুসবন প্রতিবন্ধী, তো ওরা আসলে উচ্চারণ তো মামুন বলতে পারে না, বাবুল বলে, মানে বাবু আসলে বাবু 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 বলে ডাকে আমাকে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে যে আপনাদের দুজনের, আপনারা দুজন হচ্ছে, আপনি একটু আপনার খালি গলায় গান শুনবো, আর হচ্ছে আপনার কাছ থেকে একটু গান শুনবো। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা। বলা হয়ে গেছে ভাই, আমি গান গাইতে পারতেছি না। জাস্ট একটু গান শুনি, কারণ হচ্ছে একটা অনুষ্ঠানে যখন আপনাদের সাথে রিকোয়েস্টের কারণে ভাই, দর্শক যারা আছেন, আপুর কিন্তু গলা ভাঙা না, আপনি কিন্তু বলছে আমি জানি না। আপুর গান জান, মানে এটা তো লাগবে আর কি, আপনার কাউন্টারে একটা গান লাগবে, আপু ওর একটা, কাউন্টারে বলে গান গাও। হ্যাঁ এটা লাগবে। হ্যাঁ, ফানি গান গাও। ফানি গান কোথায় ফানি পাবো? গান আপনি যেটা তুমি একটা দুইটা বলো, আমি বলে দিচ্ছি। কেমন করে বলি তোরে কত ভালোবাসি, তুই বিহানে শূন্য লাগে, থাক না পাশাপাশি, জনম জনম বুকের ভেতর রাখার ইচ্ছে জাগে, তুই বিহনে পৃথিবীটা শূন্য শূন্য লাগে, তোর প্রেমেতে এত মায়া বুঝিনি তো আগে। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ হয়েছে। কারণ হচ্ছে আমাদের প্রোগ্রাম, আচ্ছা এখন আমরা একটু ফাইট মারামারি কিছু ইয়াতে যাব আমরা এবার হচ্ছে। রেডি? হ্যাঁ রেডি, আমরা একটু কিছু বিষয়, যেমন হচ্ছে যে গ্রহণ করার জন্য হ্যাঁ, রেডি। হ্যাঁ। বাড়ি খেয়ে নাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে অভিযোগ হচ্ছে আপনি আপুর উপর অত্যাচার করেন, এটা কেন করেন আপনি? আপনি কই থেকে পাইলেন এই অত্যাচার? আমি কই থেকে বললাম অত্যাচার? আমরা ফেসবুক লাইভে দেখেছি। ওইটা ওরে ভালোবাসার মায়ের দিছি, আমি ওইটা ওর আশীর্বাদ দিছি। ভালোবাসার মায়ের দাগ পড়ে কি করে? ওই হাতে মোবাইল ছিল তো, ওর আর ভালোবাসা বুঝে নাই, মাঝখানে ও একটা থার্ড পার্সন ছিল, এই যে ও চাষ, আমি না।
আমি ওর এভাবে মারতে গেছি, ও মাঝখানে চুলে লেগে গেছে। এবং আপু তো রীতিমতো কাঁদতেছিল একেবারে অনেকক্ষণ ধরে। আমরা ওই অ্যাক্সিডেন্ট আর মনেই করতে চাই না, কি ভুল করছি আমরা, মারামারি ওটা হয়ে গেছে এটার আগে, আমাদের ভুল ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা বলে আর কি, লোকমুখে যেটা বলে যেটা হচ্ছে আপনি হচ্ছে আপনার বয়সের চেয়ে অনেক ছোট একটা ছেলেকে বিয়ে করেছেন, এটা তো আপনি অন্যায় করেছেন বলে অনেকে, তো এটা আপনি কিভাবে দেখেন? অন্যায় করব কেন? মানে কোথাও তো বলা নাই যে কারোর সাথে প্রেম করতে গেলে বা ভালোবাসলে আমার বয়সটা আমি আগে দেখে তারপরে করব। ওর সাথে যদি আমার মানসিক আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, আমি মনে করি যারা এগুলো বলে তারা হচ্ছে জেলাস, বিকজ তাদের জীবনে কোনো ভালোবাসা নাই, তারা তাদের পারফেক্ট জুটি খুঁজে পায় নাই, তারা হতাশাগ্রস্ত হয়ে এইরকম ইলজাম দেয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কাছে জানতে চাই যে হচ্ছে আপুর অনেক টাকা দেখে আপনি বিয়ে করেছেন বলে। আপুর অনেক টাকা দেখে তো আমি বিয়ে করিনি, আপুকে দেখে বিয়ে করছি। আমাকে দেখেও না, আপুকে দেখেও ভালো। আমরা এখনো বিয়ে করছি কিনা সেটাই তো বলি, সেটা আমরা পরে বলবো। আপনাদেরকে স্টেডিয়ামে নিয়ে যাব, স্টেডিয়ামে নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াই। আমরা অবশ্য আমরা অনেকগুলো স্টেটমেন্ট দিছি যে আমরা বিয়ে করি না, এটা করি না, সেটা করি না, আমরা একটা কোয়ার্টিস্ট, আরো অনেক কিছু বলছি, কিন্তু আমাদের এইগুলো নিয়ে অনেক ওইটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায়। এই জন্য আমরা এই জিনিসটা এখন ইগনোর করি যে বিয়ে হইলো নাকি হইলো না, এটা বলার প্রশ্নই দরকারই মনে করি না। আপনারা কোয়ার্টিস্ট হিসেবে আমাদেরকে কোয়ার্টিস্টই মনে করেন, কোয়ার্টিস্ট মনে করেন যে ও আমার আর্টিস্ট, আমি ওর আর্টিস্ট। তার মানে আপনারা বিয়ে করেননি? এটা তো বললাম না, এটা তো এখন আমরা ওভাবে বলবো না, সুন্দর করে বলতে হবে, বিয়ের সাথে ব্যাপার সুন্দর করে বলতে হয়। শেষ দিকের কোশ্চেন যে হচ্ছে খুনসুটি যেটা, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নাকি আপনি ছড়িয়ে দেন হচ্ছে নিজের পাবলিসিটি করার জন্য? খুনসুটিটা কোন খুনসুটিটা? এই যে আপনারা মারামারি করেন, এটা সাজানো, তারপরে হচ্ছে আপনারা ইয়ে করেন। কেউ চাবে না নেগেটিভলি ভাইরাল হইতে, আমরাও চাই না নেগেটিভলি ভাইরাল হইতে। সো ওর সাথে যেটা ইনসিডেন্ট হয়ে গেছে ওইটা একটা ইনসিডেন্টই, অ্যাক্সিডেন্ট যেরকম না বলে হয়ে ওইটাও না বলে হয়ে গেছে। ওর সাথে একটা এক কথায় দুই কথায় তর্ক বিতর্ক, তারপর মারামারি হয়ে গেছে। ওই হাইপ আপ মোমেন্টে ও এসে লাইভে চলে গেছে, ওরও মাথায় কাজ করে নাই যে আমি এখন লাইভে গেলে এই জিনিসটা নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হইতে পারে, এই জিনিসটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হইতে পারে। ওর মাথায় তখন আইডিয়াটা ছিল না। আমরা যখন চিন্তা করি তখন অনেকটা টাইমই দেখা যায় যে ফিউচার চিন্তা করি না, আমরা ওই মোমেন্টের অবস্থাটা চিন্তা করি। তখন আমরা এই যে মুরব্বিরা বলে গেছে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না, আমরা করিয়া ভাবতেছি আমরা যে কি করছি আমরা কাজটা। সর্বোপরি হচ্ছে যে হচ্ছে আপুর প্রতি আপনার ভালোবাসা, এই যে কিছুদিন আগে গেল ভালোবাসা দিবসে কি গিফট করেছিলেন? ও নিজেই একটা গিফট, ও ইটসেলফ, ও আমার জীবনে আছে, এটা আল্লাহ তাআলার বড় উপহার আমার জন্য। সেম আপনারও সেম। আচ্ছা, এখন শেষ কথা হচ্ছে যে আপনি এবং ভাইয়া আপনারা যে এই যে আছেন, এই বিয়ের ঘোষণা কবে দিবেন? আমরা যখন বিয়ের ঘোষণা দিব, আমাদের বিয়ে হবে, বিয়ের অনুষ্ঠান হবে, তখন সবাইকে আমরা দাওয়াত দিব। যত মানুষ আছে, ধরেন 1 লাখ মানুষ খাওয়াবো। মাত্র 1 লাখ মানুষ রাখার জায়গা নেই তো। স্টেডিয়ামে কি 1 লাখ হবে? আরো বেশি হবে না, 1 লাখ বেশি আসবে না বাংলাদেশের। তাহলে সবগুলো স্টেডিয়ামে আমরা প্রোগ্রাম করি, একটু করে ঘুরে আসি। না, একটা স্টেডিয়াম ভাড়া নিবে, এটা হচ্ছে আমাদের গোল। লাস্ট কোশ্চেনের দিকে আমরা চলে আসছি। এখন হচ্ছে শেষ প্রশ্নটা হচ্ছে যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ফ্যান ফলোয়ার দিন দিন বাড়ছে, দায়বদ্ধতা কি বাড়ছে না মনে করেন? অবশ্যই দায় বাড়তেছে। আমাদের কন্টেন্টের অনেক কিছু ইমপ্রুভ করতে হবে, অনেক মেসেজ রাখতে হবে, আর এইগুলাই দায় বাড়তেছে, অনেক দায়িত্ব বাড়তেছে আমাদের, যে এত অডিয়েন্স হয়েছে, সবাইকে একটা ভালো ওয়েতে নেওয়ার জন্য। অনেকে বলে যে আপনাদের যেটা ভিডিও সেটা হচ্ছে রুচির দুর্ভিক্ষ বলে অনেকে, এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে রুচি কথাটাই আপেক্ষিক। আপনার কাছে রুচি একটা জিনিস, এটা রুচি মানে ভালো রুচির হতে পারে, অন্য কাছে সেটা খারাপ রুচি। আচ্ছা, আমরা যেটা পরিহার করি, আমরা আমাদের ভিডিওতে কখনো অশালীনতা, অশালীন কোনো কিছু প্রমোট করি না, বা নেগেটিভ কোনো কিছু, ধরেন নেশা জাতীয় জিনিস বা এই ধরনের জিনিস, এগুলো আমরা প্রমোট করি না। নগ্নতা, এসব আমরা প্রমোট করি না। ইভেন আমরা কখনো 18+ কন্টেন্ট করি না, 18+ ড্রেস আপ করায়ও কন্টেন্ট করি না। অনেকে হচ্ছে ভিউ পাওয়ার আশায় অনেক বোল্ড হয়ে কন্টেন্ট করে, অনেক শর্টস করে, অনেক কিছু করে কন্টেন্ট করে, কিন্তু আমরা ওইগুলো থেকে বিরত আছি, ওগুলো করতেছি না। কিন্তু যারা এই কথা বলে তাদের জন্য কি বলবেন? যারা বলে, আমরা মনে করি তার রুচিতে সমস্যা আছে, তার রুচি সিরাপ খাওয়া উচিত। কারণ সে কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস সেটা সে জাজ করতে পারে না। আমার মনে হয় যে যারা এটা বলেছে রুচির দুর্ভিক্ষ,
তাদের কথা তাদের পরিপ্রেক্ষিতে সঠিক হতেও পারে, তারা তাদেরকে বলবো তা আপনারা ইগনোর করে আপনারা যেটা আপনাদের রুচির সাথে যায় সেটাতেই যাবেন। আপনাদের সব সবাই তো রেস্টুরেন্টে যে সবকিছু ভালো পছন্দ লাগবে করবে না। সেরকম তো না, সব সেটাই। খাবারই যে আপনার রুচিতে আসবে সেরকম আমি এই যে রোড সাইড কিচেন রেস্টুরেন্টে আসছি, এখানে খাচ্ছি, এখানকার খাবার আমার ভালো লাগছে, সবার তো ভালো লাগবে না এই খাবার, তাই না? চমৎকার একটা কথা বলছিল। তো আসলে বিষয় হচ্ছে মানুষ তো বিভিন্ন ধরনের বিভিন্ন মতের আসে। আপনি এখন একজন পাবলিক ফিগার হয়ে গেছেন এবং জনপ্রিয়তার একটা শীর্ষেও আছেন। তো পাবলিকের জন্য আপনার যদি কোনো মতামত বা কোনো বক্তব্য থাকে বলতে পারেন। পাবলিকের কাছে অলওয়েজ আমরা দোয়াই চাই অনেক বেশি বেশি, আর যারা হচ্ছে আমাদেরকে ভালোবাসেন অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন বেশি বেশি করে, আর যারা আমাদেরকে ভালোবাসেন না তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো আমাদেরকে ভালোবাসেন, আমাদের কন্টেন্ট গুলো পজিটিভলি নেন। আসলে সবাই সবার মন মতো হয় না, সবাই সবার জন্য পারফেক্ট হয় না। সো আমরা যে কন্টেন্ট গুলো করি ওইগুলোর পজিটিভও অনেক দিক থাকে যেটা আপনারা পিক করবেন, নেগেটিভ গুলো একটু ইগনোর করবেন, আর যারা যেগুলো ভালো না লাগবে সেগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে সাজেশন করবেন যে তোমার এই ভিডিওতে এটা ভুল আছে বা তোমার এই কথাটা রং, এটা তুমি ঠিক করো, পরবর্তীতে আমি অবশ্যই এটা পরিবর্তন করবো। আমি এটাই বলতে চাই যে সবাই মামুনের জন্য খুব বেশি বেশি করে দোয়া করবেন, এবং আমাদের এই ছোট্ট ইন্টারভিউটা বা এই প্রোগ্রামটা যারা দেখছেন এদের মধ্যে অনেকেই হয়তো আছেন, তাদের কাছে অনেকেই আছেন প্রযোজক পরিচালক যারা মামুনকে নিয়ে ফিউচারে কাজ করতে চান। তাদেরকে বলতে চাই মামুন এখন অনেক বড় হয়ে গেছে, অনেক ম্যাচিউর হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, এখন শিশু শিল্পীর বাইরেও সে এখন একজন নায়ক হতে পারে। তো আপনারা ওকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। আর যাদের আমাদের কন্টেন্ট ভালো লাগবে আপনারা অবশ্যই ইগনোর করে আপনাদের পছন্দ, সবার রুচি এখন সবার কিন্তু পছন্দ আমাদের হয় রিকোয়েস্ট না। এটাই, যদি আমাদের কন্টেন্ট অতই বেশি খারাপ লাগে প্লিজ আমাদের আমাদেরকে পেজটা feedback দিবেন। ব্লক করে দেন, আপনাদের দূরে রাখেন, আপনার দেখা দরকার নাই। আর দেখে যাদেরটা আপনারা ভালো লাগে, হ্যাঁ। দেখে আপনারা বাজে মন্তব্য করেন আন্তাজি, ভালো না লাগলে দেখা ভালো দরকার না নেই। লাগলে দেখার দরকার নাই, বাট আপনাদের কমেন্ট কিন্তু আমরা সবই পড়ি। সবই পড়ি, আর আপনার এক একটা কমেন্ট আপনার কাছে হয়তো বা 1 মিনিটের টাইপিং, কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা ইন্সপিরেশন। অনেক অনেক ধন্যবাদ মামুন। ধন্যবাদ আপনাকে।